ভাইয়ার সাথে যখন বিয়ে হয়েছিল তখন ভাবির মুখে খুব সুন্দর হাসি ছিল। আজকে সব আছে সেটাই নেই। হয়তো এমন কিছু হয়ে যাবে কল্পনাও করিনি। ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছা ছিল খুব সুন্দর করে বিয়ের অনুষ্ঠান করব, ভালো একটা চাকরি পাওয়ার পর বিয়েটা করব। কিন্তু সবকিছু তো সবার কপালে থাকে না। আমার কপালও হয়তো নেই। আকাশের দিকে তাকিয়ে আছি, জীবনে এমন কিছু সময় আসবে আমি স্বপ্নেও ভাবিনি। ভাবিকে বিয়ে করতে হবে, তাও নিজের অজান্তে। এইসব ভাবতে ভাবতে কখন যে চোখে পানি চলে আসলো টেরই পাইনি। কেউ একজন পিছন থেকে কাঁধের উপর হাত দেয়, তাকিয়ে দেখি বাবা। আমি বললাম, আব্বু এখনো তুমি এখানে ঘুমাওনি? বাবা বলল, পৃথিবীর নিকৃষ্ট বাবার মধ্যে আমি একজন, যে অন্যের মেয়ের জন্য নিজের ছেলেকে কুরবানি দিলাম। আমি নিশ্চুপ। বাবা বলল, তোর সাথে আমি অনেক বড় অন্যায় করেছি। এই বয়সে সবাই ঘোরাফেরা করতেছে, আর আমি তোর কাঁধে সব চাপ তুলে দিলাম। আবার তোর অমত থাকা সত্ত্বেও অমন্তের সাথে তোর বিয়ে দিলাম। তুই আমাকে মাফ করে দিস বাবা। আমি বললাম, ধুর, তুমি এগুলো কি বলো? তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছো। বাবা বলল, অবন্তীকে অনেক ভালোবাসিস রে। মেয়েটাকে ছাড়া ঘরটায় কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আমি কোনো কথা বলতেছি না। বাবা বলল, যা, অনেক রাত হয়েছে, এবার ঘরে যা। মেয়েটা অনেকক্ষণ ধরে বসে আছে। আমি আর কোনো কথা না বলে নিচে চলে আসলাম। এসে রুমে চলে গেলাম। দরজা খুলে ভিতরে গিয়ে দেখি ভাবি মানে অবন্তী ভাইয়ার একটা ছবির দিকে তাকিয়ে কাঁদতেছে। আমার ঠিক কি করা উচিত কিছুই বুঝতেছি না। আমি খাটের পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর ভাবি, না আর ভাবি বলবো না, কারণ সে এখন আমার স্ত্রী। অবন্তী বলল, তামিম। আমি বললাম, জি। অবন্তী চোখের পানি মুছতে মুছতে বলল, তোমার সাথে কিছু কথা আছে। আমি বললাম, বলেন। অবন্তী বলল, আমি জানি তুমি ছেলেটা অনেক ভালো। তোমার মতো ছেলেকে স্বামী হিসাবে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কিন্তু আমি তোমাকে কখনো স্বামী হিসাবে মানতে পারবো না। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। অবন্তী বলল, তুমি তো জানোই তোমার ভাইকে আমি কতটা ভালোবাসি। তোমার ভাইয়ের জায়গা আমি অন্য কাউকে জীবনেও কল্পনা করতে পারবো না। আমি চুপ। অবন্তী বলল, যেই দিন প্রথম বউ সেজে তোমাদের বাসায় এসেছিলাম তখনই ওয়াদা করেছি তোমার ভাইকে ছাড়া জীবনে আর কারোর দিকে তাকাবো না। আমার থেকে তোমার ভাই আমাকে বেশি ভালোবাসতো। কতটা বাসতো সেটা হয়তো কল্পনাও করা যাবে না। আমি এখনো চুপ। অবন্তী বলল, তুমি হয়তো আমাকে প্রশ্ন করতে পারো, আমি যদি অন্য কাউকে স্বামী হিসাবে না মানতে পারি তাহলে তোমাকে কেন বিয়ে করলাম? হ্যাঁ, এটারও উত্তর দিয়ে দিচ্ছি। তোমার সাথে বিয়ে না হলে অন্য কোথাও ঠিকই বাবা মা আমায় বিয়ে দিয়ে দিত। কিন্তু আমি এইখানে আব্বা আম্মু আর তোমার কাছ থেকে যে ভালোবাসা আদর যত্ন পেয়েছি তা অন্য কোথাও নাও পেতে পারি। আমার মনের অবস্থাটা তোমরা একটু হলেও বুঝবে, বাট অন্যরা বুঝবে না। আমি চুপ। অবন্তী বলল, জানো তামিম, আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অভাগী। সুখ ঠিকই আসলো, কিন্তু কপালে লেখা ছিল না। আমি তাও চুপ। অবন্তী বলল, তুমি আমাকে মাফ করে দিও। তোমার সুন্দর জীবনটা আমি নষ্ট করে দিলাম। জানো, আমারও অনেক ইচ্ছা ছিল তোমার জন্য খুব সুন্দর একটা মেয়ে দেখে তারপর তোমার সাথে বিয়ে দিব। আমরা যা হিসাবে নয়, বোন হিসাবে থাকতাম। এবার চিন্তা করো কত সুন্দর হতো আমাদের ফ্যামিলি। আমি এখনো চুপ। অবন্তী বলল, তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। আমি তোমাকে স্বামী হিসাবে মানতে পারছি না। আমি বললাম, অনেক রাত হয়েছে। হেই সবাই কেমন আছেন? আপনারা তো আমার ফেসবুকে নানা ধরনের গল্প শুনে অভ্যস্ত, কিন্তু আজকে আপনাদের জন্য আরো বড় একটা চ্যালেঞ্জ। চলে আসুন আমার ইউটিউব চ্যানেলে, যেখানে আমি করি দারুণ সব মুভি এক্সপ্লেন গল্প। এখানকার গল্পগুলো শুধু মজার না, অনেক ইন্টারেস্টিং, অনেক রহস্যে ভরা, আর আপনাদের জন্যই বানানো। তাই দেরি নয়, লিংকে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে গল্পগুলো দেখে আসেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্লিজ ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টেই আমাকে আরো ভালো গল্প বানাতে সাহায্য করে। আর হ্যাঁ, আপনারা যারা আমাকে ফেসবুকে কমেন্ট করে রিপ্লাই পান না, তাদের জন্যই বলছি, আপনারা আমার ইউটিউব চ্যানেলে যান, ভিডিওগুলো কেমন হচ্ছে জানান, এবং আমার ইউটিউব চ্যানেলেই আমাকে কমেন্ট করে জানান আপনাদের মতামত। আমি আমার ইউটিউব চ্যানেলে সকলকেই রিপ্লাই দিব। তাই দেরি না করে চলো তাহলে দেখা হবে ইউটিউবে। এই বারান্দায় চলে গেলাম। এমন কিছু হবে আমি জীবনেও কল্পনা করিনি। আমি ভাবছি অন্য কোথাও অবন্তীর বিয়ে হয়ে গেলে সে সুখে থাকবে না। সবকিছু মানিয়ে নিতে একটু সময় লাগবে। আমার সাথে বিয়ে হয়ে গেলে হয়তো অবন্তীর কোনো আফসোস থাকতো না। কিন্তু কি ভাবলাম আর কি হয়ে গেল। আসলে সবকিছু সবার কপালে লেখা থাকে না। আমার কপাল যে এত খারাপ হবে আমি কখনো ভাবিনি। কতই না সুখেই ছিলাম আমি, কিন্তু আজ সুখের চিহ্নও নাই। মনে মনে বাবার উপর রাগ হচ্ছে। উনার আবেগ রাখতে গিয়ে আমার জীবনটাই শেষ। ভাইয়ার কথা খুব মনে পড়তেছে। আমি রুম থেকে বেরিয়ে গেলাম, ভাইয়ার কবরের কাছে যাব। ঘড়ি দেখলাম 12টা বাজে। আমি কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। বাইরে খুব সুন্দর চাঁদের আলো। একা একা হাঁটতেছি। কিছুক্ষণ পর ভাইয়ার কবরের কাছে গেলাম। কবরের বেড়াটা ধরে তাকিয়ে রইলাম কবরের দিকে। ভাইয়ার আমার স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। নিজেই নিজেই বলতে লাগলাম, ভাইয়া কেমন আছিস?
তোর কি সময় হবে একটু কথা বলতাম? জানিস তুই যে আমার মাথার উপর ছায়ার মতো ছিলি, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। যখন যেটা চেয়েছিস সেটাই তুই আমাকে দিয়েছিস, কিন্তু দেখ আমি কি হতভাগা, তোর জন্য কিছুই করতে পারলাম না। তুই যখন ফ্যামিলি চালাইছিস রাজার মতো চলেছি আমরা, অথচ দেখ আমি কিভাবে চালাচ্ছি। একবেলা খেলে পরের বেলা না খেয়ে থাকতে হয়, বাবা মাকে আমি সুখে রাখতে পারছি না। জানিস ভাই, এখনো আমি কোনো জিনিস কিনলে তোর জন্য কিনে রাখি। আমি যেখানেই যাই না কেন সবসময় যেন মনে হয় তুইও আমার পাশেই আছিস। ভাই তোর মনে আছে তুই যেদিন বাইক কিনেছিলি, চাবিটা আমার হাতে দিয়ে দিলি আর বললি বাইকটা আজ থেকে তোর। তুই আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছিস, কিন্তু দেখ আমি কত বড় হারামি। তোর জন্য তো কখনো স্যাক্রিফাইস করিনি, বরং তোর বউটাকে নিজের বউ করে নিয়েছি। ভাই বিশ্বাস কর, আমি অবন্তীকে বউ হিসাবে কখনো কল্পনা করিনি। তোর যাতে মনে কষ্ট না যায় সেজন্য আমি কখনো অবন্তীর দিকে খারাপ নজরেও তাকাইনি। তুই সবসময় আমাকে বলতি অবন্তীকে দেখে রাখতে, কিন্তু দেখ আমি কত বড় বেঈমান। দেখে রাখার নাম করে আমি নিজেই ওকে বিয়ে করে ফেলেছি। ভাই এই ভাই, আর একবার আমাদের মাঝে ফিরে আয়। আমি যে আর পারতেছি না, মা বাবাকেও কিছু বুঝতে দিতেছি না, কারণ আমি যদি ভেঙে পড়ি তাহলে ওদের কি হবে। ভাই আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি, তুই আমাকে মাফ করে দিস। আর কোনো কথা মুখ দিয়ে আসতেছে না, বারবার ভাইয়ার চেহারাটা চোখের সামনে ভাসতেছে। আরো কিছুক্ষণ কবরের পাশ থেকে বাসার দিকে হাঁটা দিলাম, ভাবতে লাগলাম আমি হয়তো একমাত্র ব্যক্তি যে বাসর রাতে নিজের বউয়ের সাথে না থেকে একটা কবরস্থানের মধ্যে রাত কাটিয়ে দিলাম। বাসায় যাওয়ার পর দেখলাম অবন্তী এখনো নাক টেনে টেনে কাঁদতেছে। আমি বললাম কি ব্যাপার, আপনি এখনো ঘুমাননি? অবন্তী বলল কোথায় গিয়েছিলে? আমি বললাম ছাদে, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে যান। তারপর আমি একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ফজরের আজানের সময় ঘুম ভেঙে যায়। আমি উঠে নামাজ পড়ার জন্য রেডি হচ্ছি, অবন্তীর দিকে তাকিয়ে দেখি বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, তারপর বাসা থেকে বের হয়ে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি অবন্তী উঠে গেছে। আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। কাজে চলে যেতে হবে, পকেটে কোনো টাকা নাই, তাই হেঁটেই যেতে হবে। তাড়াতাড়ি না গেলে বসের ঝাড়ি খেতে হবে। গোসল করে রেডি হয়ে রুম থেকে বের হলাম, দেখি মা রান্না করছে আর অবন্তী সেগুলো সাজিয়ে দিচ্ছে। বাবা বসে বসে খবরের কাগজ পড়ছে। আমাকে এত সকাল সকাল রেডি হতে দেখে বাবা বলল, কি রে তুই কই যাস? আমি বললাম আব্বু কাজে যাচ্ছি, কালকেও যাইনি। বাবা বলল কয়েকটা দিন বাসায় থাক, সবে মাত্র বিয়েটা হলো, আরো কয়েকটা দিন পরে যাবি। আমি বললাম না আব্বু, বাসায় তো তেমন কোনো কাজ নাই, তো বসে থেকে কোনো লাভ নাই। বাবা বলল আচ্ছা শোন। আমি বললাম বলো। বাবা বলল অবন্তীর তো সামনেই ফাইনাল পরীক্ষা, কলেজের ফিস বেতন সবই বাকি রইলো। আমি বললাম আচ্ছা আমি রাতে দিয়ে দিব, কত টাকা হয়েছে আমাকে বলে দিও। সে কি আজকে কলেজে যাবে? বাবা বলল যাবে। আমি বললাম ওকে, তাহলে কলেজে গিয়ে কত টাকা হয়েছে সেটা জেনে আমাকে কল দিয়ে বলার জন্য বলিও। বাবা বলল আচ্ছা ঠিক আছে। আমি বললাম ওকে, আমি বের হচ্ছি। তারপর বেরিয়ে গেলাম, কি করব বুঝতেছি না। অবন্তীর ফাইনাল পরীক্ষা মানে তো আমারও ফাইনাল পরীক্ষা, কারণ অবন্তী আর আমি সেম ইয়ারেই পড়ি, শুধু ক্যাম্পাসটা ভিন্ন। যখন কলেজে নিয়মিত যাইতাম, টাকা খরচ করতাম, কত বন্ধু বান্ধব ছিল, আর এখন টাকাও নাই, বন্ধু বান্ধবও নাই। ফাইনাল এক্সাম চলে আসছে, অথচ কেউ একটু আমাকে জানালো না। আমারও অনেক ইচ্ছা ছিল অনার্সটা সম্পূর্ণ করব, কিন্তু কিভাবে কি করব? অবন্তীর টাকা দেওয়ার মতো টাকাও তো আমার হাতে নেই। প্রতিদিনের মতো গোডাউনে চলে গেলাম, বস সেখানে বসে আছে। আমি বললাম আসসালামু আলাইকুম বস। বস বলল কি অবস্থা মিস্টার তামিম, কালকে আসনি কেন? আমি বললাম বস একটু কাজ ছিল। বস বলল এত কি কাজ তোমার? এত কাজ হলে চাকরি করার কি দরকার? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। বস বলল যাও, আজকে সব মালগুলো সেল করে আসবে, না হলে বেতন কেটে নিয়ে যাওয়া হবে। আমি এখনো দাঁড়িয়ে আছি। বস বলল কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন, কিছু কি বলবা? আমি বললাম জি বস, একটা কথা ছিল। বস বলল কি কথা? আমি বললাম আমাকে যদি এই মাসের টাকাটা অগ্রিম দিতেন উপকার হতাম, আমার খুব দরকার। বস বলল তোমার কাজ করার দরকার নাই, আসছে উনি কাজ ছাড়া টাকা নিতে, ভালো লাগলে করো, না লাগলে চলে যাও। আমি আর কোনো কথা না বলে মালগুলো নিয়ে বেরিয়ে গেলাম। অবন্তীর পরীক্ষার টাকা কোথায় পাবো সেই চিন্তায় আমি শেষ। হাতের ঘড়িটা অনেক দামি ছিল, ভাইয়া ইটালি থেকে নিয়ে আসছিল, বাংলা টাকায় অনেক দাম। উপায় না পেয়ে সেটাও বিক্রি করার সিদ্ধান্ত নিলাম। ভাইয়া শেষ চিহ্নটুকু বিক্রি করে দিলাম। কয়েকটা দোকানে মালসেল দেওয়ার পর আইমান মানে স্কুল বন্ধু, ওর সাথে দেখা। আইমান বলল কিরে তামিম তুই এগুলো কি করিস? আমি বললাম আইমান বন্ধু তুই? হাই রে কতদিন পর দেখা, কি অবস্থা তোর? আইমান বলল আমি তো আছি, তুই এগুলো কি করিস? আমি বললাম চাকরি নিয়েছি। আইমান বলল ধুর বেটা, এটা কোনো চাকরি হলো? আর তোর বাবা ইনকাম করে, ভাইয়া ইনকাম করে, তুই তো এগুলো কেন করস? তুই তো রাজার হালে থাকার কথা। আমি বললাম ছিলাম, বাট এখন প্রজার থেকেও আমার খারাপ অবস্থা। আইমান বলল কেন, কি হয়েছে? তারপর আমি সবকিছু খুলে বললাম। আইমান বলল আচ্ছা শোন, আমি বললাম চাকরি নিয়েছি, ভাইয়া ইনকাম করে, ভাইয়া ইনকাম করে, তুই তো রাজার হালে থাকার কথা। আমি বললাম ছিলাম, বাট এখন প্রজার থেকেও আমার খারাপ অবস্থা।
আইমান বলল, কি বলিস তুই, তোর পড়ালেখা? আমি বললাম, শেষ করে দিলাম। আমি পড়তে গেলে অবন্তীর আর পড়া হবে না। 2 জায়গায় টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। আইমান বলল, তোর রেজিস্ট্রেশন করা আছে? আমি বললাম, বাট সেটা দিয়ে আর কি হবে? আইমান বলল, তোর পরীক্ষার টাকা আমি দিব, তুই পরীক্ষা দে। আমি বললাম, ধন্যবাদ, বাট আমি টাকা নিতে পারবো না। আইমান বলল, কেন? আমি বললাম, দেখ, আমার টাকা না, এটা সত্য, কিন্তু কারো করোনা নেওয়ার মতো ছেলে আমি না, সেটা তুই ভালো করেই জানিস। আইমান বলল, আজকে যদি তোর ভাই দিত তাহলে কি বলতি? ভাই তোর প্রতি করোনা করছে? আমি চুপ। আইমান বলল, মনে কর এখন আমি তোর ভাই, তাই টাকাটা দিচ্ছি, কিন্তু মনে রাখিস একেবারে দিচ্ছি না, তুই ভালো কোনো চাকরি পেলে আমার টাকা দিয়ে দিবি। আমি বললাম, ওকে। আইমান বলল,